না, রিপোর্টটা একসাথে ওই দিন জমা দেবো। ওকে স্যার। আচ্ছা, তো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করবো, ঠিক আছে? তো এখানে কি বলছে একটু দেখো। তোমাকে বলছে হচ্ছে গিয়ে ইউনিটি ফিডব্যাক সিস্টেম উইথ ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন জিএস ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 7 আর কি। সো এটা আসলে ফরওয়ার্ড পাথ গেইন। হ্যাঁ, সো সিস্টেম দেখতে আসলে এরকম, কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 7, আর এখানে ইউনিটি ফিডব্যাক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মেইনলি সিস্টেমটা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গিয়ে কি কি করতে হবে আমাদের, দেখো এখানে দেওয়া আছে কি এই সিস্টেমটার হচ্ছে গিয়ে ক্লোজ লুপ স্টেপ রেসপন্স। আচ্ছা, দ্যাট হ্যাজ 20% ওভারশুট, মানে আমার 20% ওভারশুট বলে দিচ্ছে এক নাম্বার কথা। আর হচ্ছে প্রথমে বলছে কি ইভালুয়েট করতে বলছে, সেটেলিং টাইম ইভালুয়েট করতে বলছে। তো সেটেলিং টাইম যদি ইভালুয়েট করতে হয়, আমার ফর্মুলা কি জানি, সেটেলিং টাইমের টিএস ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই জিটা ওমেগা এন, তাই তো? তো আমার জিটাও জানা নাই, ওমেগা এনও জানা নাই। আমার জানা আছে পার্সেন্টেজ ওভারশুট 20% আর সিস্টেমের ফরওয়ার্ড পাথ গেইন জানা আছে। তো আমরা কি করব, সিস্টেমের পার্সেন্টেজ ওভারশুট ইজ ইকুয়ালস টু তোমার কত, এই যে 20%, 20 ডিভাইড বাই 100। এখান থেকে আমরা এটাকে ধরবো ই টু টু পাওয়ার পাই জিটা রুট ওভার 1 মানে জিটা স্কোয়ার। তাইলে পাবো হচ্ছে কি কত, জিটার মান পাবো হচ্ছে এখান থেকে 0.456 পাই মনে হয়, প্রতিবার তো 20% ধরেই করি। তো যেটার মানে এখান থেকে চলে আসে 0.456 চলে আসে, এবং থেটার মান চলে আসছিল হচ্ছে 62 পয়েন্ট কত জানি আসতো না, 62.78 আসতো, কতটুকু মনে করে আমার। আচ্ছা, তো এখন আমার তো ওমেগা এনও লাগবে নাকি? তো ওমেগা এন বের করার জন্য আমার লাগবে কি, আবার ডমিনেটিং পোল বের করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার তো মাত্র ঢুকলাম তো স্যার, রেকর্ডিং করতেছি তো, একটু আবার ফার্স্টলিতে একটু শর্টকাটে বলে দেন স্যার। আচ্ছা, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা এই প্রবলেম নিয়ে আমরা কাজ করব, যে প্রবলেম হচ্ছে আমাকে দেওয়া আছে কি ফরওয়ার্ড ট্রান্সফার ফাংশন দেওয়া আছে জিএস ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই এস ইনটু এস প্লাস 7, এবং ওইটার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ পার্সেন্ট বলে দিচ্ছে 20%। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে প্রথম কোয়েশ্চেন বলছে ইভ্যালুয়েট দ্য সেটলিং টাইম বলছে আমাকে। সো এই সিস্টেমের সেটলিং টাইম বের করতে হবে। তো আমরা জানি সেটলিং টাইমের ফর্মুলা হচ্ছে টিএস ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই জিটা ওমেগা এন। তো আমার যেটা জানা লাগবে ওমেগা এন জানা লাগবে। তো আমরা যেটা পাই গেলাম 0.456। কিভাবে পাইলাম, ওই যে পার্সেন্টেজ ওভার শুট 20% কাজে লাগাই পাইলাম আর কি। সো ওএস ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস পাই জিটা ডিভাইডেড বাই রুট ওভার মানে জিটা স্কয়ার ধরলে আমার যেটার মান চলে আসে কত, 0.456 চলে আসে আর কি। ক্যালকুলেটরে সলভ করলে পাবা। আচ্ছা, তো আর থিটার মান আসলে কত, 62.78 ডিগ্রি। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে কেমনে করা লাগে। আর ডমিনেটিং পোলটা আমরা কিভাবে বের করবো, ডমিনেটিং পোল বের করার জন্য আমাদের থেকে ড্র করতে হবে হচ্ছে গিয়ে রুট লোকাস ড্র করতে হবে। সো এখানে একটা পোল আছে হচ্ছে গিয়ে 0-তে, আরেকটা পোল আছে হচ্ছে তোমার কততে, -7-এ, তাই তো? সো কি হবে, পোল এবং জিরোগুলো কি করবে তোমার, এখান দিয়ে এসে তোমার মানে এই কোন একটা পয়েন্ট থেকে তারা ব্রেক অ্যাওয়ে হয়ে তোমার কি হয়ে যাবে, যে উপর দিয়ে চলে যাবে, তাই তো? আর নিচে দিয়ে চলে যাবে। আর ডমিনেটিং পোল কোথায় হবে আমার, অবশ্যই এই রুট লোকাসের উপর অবস্থান করবে আর কি। তো আমরা হচ্ছে গিয়ে তোমার যেহেতু পার্সেন্টেজ বা 20%, তো আমরা জানি এই অ্যাঙ্গেলটা তোমার কত হবে, 62.78 হবে, এবং এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে তোমার কত, 180 থেকে বিয়োগ করলে কত আসে, 117.22 আসে আর কি, 117.22 ডিগ্রি। আচ্ছা, এখন এইখান থেকে যে অ্যাঙ্গেলটা হবে, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল হতে হবে 180। সো আমরা যদি এই পোলটাকে চিন্তা করি এক্স প্লাস আই ওয়াই, এক্স থেকে মাইনাস এক্স প্লাস চিন্তা করতে হবে, কারণ এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। সো হচ্ছে এক্স, আর এই হাইটটা
হচ্ছে তোমার ওয়াই আর কি। তো আমরা এই ধরি আমরা, তাহলে থেটাকে পাবো হচ্ছে গিয়ে tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স, কারণ ভূমি হচ্ছে 7 মাইনাস এক্স। আর এই থেটার সাথে আমরা যদি 117 যোগ করি তাহলে আমার 180 হওয়া লাগবে। তাহলে থেটার মান হইতে হবে তোমার কত, 180 মাইনাস 117.22, যেটা হচ্ছে মেইনলি 62.78। সেখানে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে ওয়াই ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স ইকুয়ালস টু পাবো 1062.78। হ্যাঁ, আবার হচ্ছে কি তোমার এই কোণটা যেহেতু 62.78, আমরা বলতে পারি হচ্ছে তোমার কি ওয়াই বাই এক্স ইকুয়ালস টু কত, 1062.78। এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমার ওয়াই এবং এক্স চলে আসবে, ওয়াই এবং এক্স চলে আসবে। ঠিক আছে, কত আসে আমরা একটু ক্যালকুলেশন করি। মনে করো হচ্ছে গিয়ে ওয়াই এর মান আমরা এখান থেকে কত পাবো, এই ইকুয়েশন থেকে পাবো ওয়াই ইকুয়াল টু এক্স 1062 পয়েন্ট সামথিং, 1062 পয়েন্ট কত, 1062.78 হচ্ছে গিয়ে 1.94 এর মতো, 1.95 দিলাম আমরা। সো এটা হচ্ছে 1.95 এক্স হবে। আর এখানে আমরা এই জায়গায় আমরা এটা বসাই তাহলে 1.95 এক্স ডিভাইডেড বাই 7 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 1.95, মানে এই যে এই ইকুয়েশনটার মধ্যে বসাই দিলাম। সো এটা করে সলভ করলে 1.95 এক্স ডিভাইড বাই তোমার কত, 7 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1.95। তাহলে সলভ করলে এক্স এর মান আসা হচ্ছে তোমার, এক্স এর মান আসা হচ্ছে 3.5 এর মতো। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এক্স এর মান যদি আমরা ইয়াতে বসাই দিই, ওয়াই এর ইকুয়েশনে বসাই দিই 1.95 ইন্টু 3.5 দিলে আমার আসবে কত, 6.825 এর মতো আসবে, 6.825। তাহলে ডমিনেটিং পোলটা আমার বের হয়ে গেল। ডমিনেটিং পোল তোমার কত হবে তাহলে, ডমিনেটিং পোল হবে হচ্ছে মাইনাস 3.5 প্লাস মাইনাস যে কত, 6.825। আর আমাদের কনসেপ্ট অনুসারে আমরা জানি ডমিনেটিং পোলকে আমরা বলি মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা এন, না সরি জে রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার ওমেগা এন। হ্যাঁ ঠিকই তো লিখছিলাম। আচ্ছা, তাহলে এটাকে বলে আমরা ডমিনেটিং পোল আমাদের হিসাব মতে। তাহলে এটা যেটা কম্পেয়ার করলে জিটা ওমেগা এর ভ্যালু কত পাই আমরা, 3.5 পাই। তাহলে আমার হচ্ছে কি চলে আসবে, আমার হচ্ছে গিয়ে টি ইকুয়ালস টিএস ইকুয়ালস স্যাটেলাইট টাইম চলে আসবে 4 ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়ালস টু আমার কত চলে আসবে, 4 ডিভাইডেড বাই 3.5 ইজ ইকুয়াল চলে আসবে 1.143 সেকেন্ড। ঠিক আছে, 1.143 সেকেন্ড। তাহলে এক নাম্বার কোশ্চেনটার আনসার কি কেউ বুঝতে পারছে, মানে কার কোনো কনফিউশন আছে এক নাম্বার কোশ্চেনের আনসারে? কোনো জায়গায় ক্যালকুলেশনে কোনো কিছু না বুঝতে পারলে বলো। প্রথম কাজ করছি পার্সেন্টেজ ওভার শুট থেকে জিটা বের করছি, জিটা থেকে থেটা বের করছি, তারপর ওগুলোকে কাজে লাগাই আমরা ডমিনেটিং পোলকে মাইনাস এক্স প্লাস আই ওয়াই ধরে এবার এক্স আর ওয়াই কে সলভ করে বের করছি হচ্ছে এই ডমিনেটিং পোলটা, ওইখান থেকে সেটেলমেন্ট চলে আসছে। এখন স্যার ডমিনেটিং পোলের যে গ্রাফটা এটা একবার একটু বুঝাই দিলে ভালো হতো, যে মাইনাস এক্স প্লাস আই ওয়াই। রুট লোকাসটা কি বুঝতে পারছো তুমি, রুট লোকাসটা? জি স্যার, রুট লোকাস বুঝছি। আচ্ছা, তাহলে এখন রুট লোকাস যদি বুঝে থাকো, আমার ডমিনেটিং পোল তো কি হবে, রুট লোকাসের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট হবে, তাই তো? জি স্যার। এখানে 0, এখানে -7, রুট লোকাসটা এদিক বরাবর এসে মাঝখানে কোনো একটা পয়েন্ট থেকে আমার ব্রেক অ্যাওয়ে হয়ে বের হয়ে গেছে, উপর দিকে চলে গেছে। আমরা ধরলাম এবার এক্স্যাক্টলি আঁকলে অন্যরকম হতে পারে। সো আমরা ধরলাম যে ডমিনেটিং পোলটা কোন জায়গায় হবে, এখানে কোন এক জায়গায় হবে। সো এখন এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টের রিয়েল পার্ট কি হবে, নেগেটিভ হবে। আমরা ধরলাম মাইনাস এক্স প্লাস আই ওয়াই ধরলাম, আর ইমাজিনারি পার্ট কি হবে, পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট না, মাইনাস প্লাস না জি স্যার। কোয়াড্রেন্ট, এই জন্য মাইনাস এক্স প্লাস আই ওয়াই ধরলাম। আর এই ডিস্টেন্সটাকে ধরলাম আমরা কত, এক্স। বুঝতে পারছি? ও আচ্ছা, ওইটুকুর ভ্যালু এই জন্য 6.825। আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার। হাইটটা হচ্ছে তোমার ওয়াই।
ঠিক আছে, হাইটটা ওয়াই আর এটা হচ্ছে 7 মাইনাস এক্স আর কি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আসলে সাইন নিয়ে কাজ করতেছি, আমরা ডিসটেন্স নিচ্ছি তো এই জন্য 7 মাইনাস এক্স। তোমরা বলতে পারো এটা তো স্যার -7, আপনি 7 নিচ্ছেন কেন? আমরা ডিসটেন্স নিচ্ছি। হ্যাঁ, টোটাল ডিসটেন্স 7, এখান থেকে এক্স চলে গেলে এই যে ভূমি হবে 7 মাইনাস এক্স, এই কনসেপ্ট থেকে আশা করি ধরতে পারতেছ আর কি। ঠিক আছে, আচ্ছা এটা যদি রুট লোকাস ড্র করতাম এক্স্যাক্টলি তাহলে, আচ্ছা এটা তো পরে আসি, আগে আমরা এই প্রবলেমটা পুরোটা সলভ করি তারপর আমরা রুট লোকাসে যাবো আর কি। এখন আমাকে বললো হচ্ছে গিয়ে ইভালুয়েট স্টেডি স্টেট এরর ফর র্যাম্প ইনপুট। ঠিক আছে, তাহলে আমার স্টেডি স্টেট এরর ফর্মুলা কি? স্টেডি স্টেট এরর ইজ ইকুয়াল টু So limit লিমিট, x tends to 0 হ্যাঁ, এস মাল্টিপ্লাইড is বাই 1/s 1 স্কয়ার by s হবে। square. কেন? কারণ র্যাম্প ইনপুট 1 প্লাস জিএস এইচএস, তাই তো এইচএস তো 1, কারণ এটা বলে দিছে ইউনিটি ফিডব্যাক। ইউনিটি ফিডব্যাক বলার কারণে আমরা কি ধরবো? এইচএস 1 ধরবো। ওকে, আচ্ছা, আর জিএস তোমার কত? কে ডিভাইডেড বাই এস ইন্টু এস প্লাস 7 ইন্টু 1 হবে। আচ্ছা, তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো হচ্ছে অনেকটা এরকম, লিমিট এস টেন্স টু 0, আর উপরে হচ্ছে গিয়ে 1/s থাকে, ওটা নিচে গুণ করে দিলাম, এস ইন্টু কে ডিভাইডেড বাই এস প্লাস 7 হয়ে যাবে। আশা করি বুঝতে পারতেছো, এখানে এস আর এস স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে একটা এস থাকবে, ওটা নিচে চলে আসবে। নিচে চলে আসলে এই 1 এ এস হয়ে যাবে, আর এখানে যখন গুণ হবে নিচের এসটা কাটাকাটি চলে যাবে। এবার যখন 0 বসাই দিব তখন হবে আমার কি 1 ডিভাইডেড বাই, এই জায়গায় 0 বসে যাবে, এখানে 0 বসে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই কে বাই 7 which is mainly 7/k, তাই তো? তো আমার স্টেডি স্টেট এরর আসছে 7/k। এখন আমি যদি কে এর মান না জানি তাহলে কি আমি স্টেডি স্টেট এরর বের করতে পারবো? পারবো না তো, হ্যাঁ। তো এখন কে এর মান আসলে কি? কে এর মান হচ্ছে কি আমার ওই যে জিএস এর উপরে যেটা ছিল সেটা হচ্ছে আমার কে ছিল, এবং এই কেটাকে চেঞ্জ করলে আমরা জানি কি রুট লোকাসে পোলের লোকেশন চেঞ্জ হতে থাকে, আমরা পড়ছি না? রুট লোকাসে পোলের লোকেশন কি হতে থাকে? চেঞ্জ হতে থাকে। 0 থেকে আস্তে আস্তে বামে যায়, -7 থেকে আস্তে আস্তে ডানে আসে, একটা সময় তারা উপর দিকে চলে যায়। কে এর মান যত চেঞ্জ করবো তত আমার কি হবে? পোলগুলো চেঞ্জ হবে। তো আমরা 20% ওভারশুটের জন্য পোলের লোকেশন পাইছি কোন জায়গায়? পোলের লোকেশন পাইছে হচ্ছে গিয়ে তোমার এই যে এই জায়গাটাতে -3.5 J6.185, এখানে আমরা পোলের লোকেশন পাইছি। তো আমরা কে এর মান কিভাবে বের করবো একটু দেখি চলো। আমাদের রুট লোকাসটা দেখতে ছিল এরকম, এখানে ছিল হচ্ছে আমার একটা ওপেন লুপ পোল 0, এখানে ছিল আরেকটা পোল ওপেন লুপ পোল -7, আর ডমিনেটিং পোলটা ছিল এই জায়গায়, যেটা হচ্ছে তোমার এদিক বরাবর ছিল 3.5, ডিস্টেন্স 3.5, আর হাইটটা ছিল হচ্ছে গিয়ে তোমার 6.825, 6.825 ছিল হচ্ছে হাইট তার। সো আমরা পোলের যে ভ্যালুটা সেটাকে বলছি হচ্ছে -3.5 প্লাস J6.825, ঠিক আছে। এখন এই ডমিনেটিং পোলে রিচ করতে হলে আমার কে এর একটা মান তো অবশ্যই লাগবে। ওই কে এর মানটা আমরা কিভাবে বের করব? এই যে আমরা পড়ছিলাম ফর্মুলা কে ইনটু পাই এল জেড। পাই তো না, এটা প্রোডাক্ট অফ বুঝে আর কি। নিচে হচ্ছে পাই এলপি ইজ ইকুয়ালস টু 1। সো এখানে পাই এল জেড মানে বোঝাচ্ছে কি 0 থেকে সব লেন্থ নিয়ে তাদেরকে গুণ করে দিব। তারপর এখানে কি নিচে কি তোমার পোল থেকে সব লেন্থ নিয়ে গুণ করে দিব, তাই তো? তো এখানে যেহেতু কোনো 0 নাই তাহলে আমার উপরে কিছু বসানোর দরকার নেই, ঠিক আছে। তো আমরা উপরে কে রাখলাম, নিচে হচ্ছে গিয়ে দুইটা পোল আছে দেখো, একটা -7 এটা 0, তাহলে আমার কি লাগবে? -7 থেকে ডিসটেন্স লাগবে, এটাকে দিলাম আমরা L1, আর হচ্ছে 0 থেকে ডিসটেন্স লাগবে, এটাকে দিলাম আমরা L2। নিচে বসবে L1 টাইমস L2 which is equal to -1। এখন ওই L1 কত হবে? ওই L1 হবে রুট ওভার হাইট স্কোয়ার 6.825 স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তো L1 এর সময় ভূমি হচ্ছে 7 - 3.5 হোল স্কোয়ার, ঠিক আছে। L2 হবে তোমার কি সেম জিনিস 6.825 হোল স্কোয়ার লম্ব স্কোয়ার, ভূমি কত 3.5 স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার কে চলে আসবে হচ্ছে গিয়ে L1 টাইমস L2, এবং ওই L1 টাইমস L2 করলে আমরা কত পাবো? তুমি যদি ক্যালকুলেটরে করো তখন দেখবা 58.83 মতো পাবো আর কি, কে এর মান 58.83 পাবো। এবং এগুলোর একটা মান অবশ্যই আসবে, সেগুলো কত আসবে তোমার? সেগুলো আসবে হচ্ছে 7.67 করে আসবে, দুইটাই 7.67 হবে। ক্যালকুলেটরে করে দেখলে পাবা আর কি, আমি ক্যালকুলেটরে করে দেখতেছি।
সো কে এর মান যদি 58.83 এখানে বসাই দিই তাহলে আমরা পাবো 7 ডিভাইডেড বাই 58.83, তখন আমার স্টেডি স্টেট এরর আসবে কত 0.119 চলে আসবে। এটা হচ্ছে আমার স্টেডি স্টেট এরর 0.119, অথবা আরেকটু স্পেসিফিক ভাবে বলতে গেলে 0.1189 আর কি, ঠিক আছে 89 আসছে কতদিন। আচ্ছা, তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন আমাদের ছিল, একটা হচ্ছে তোমার কি, একটা ছিল হচ্ছে সেটেলিং টাইম বের করা, ওটা আমরা বের করতে পারলাম। সেটেলিং টাইম আমরা ডিরেক্টলি বের করিনি, আমাদের যেটা জানা লাগছে ওমেগা জানা লাগছে, তারপর আমরা বের করছি। তারপর স্টেডি স্টেট এরর আমরা ডিরেক্টলি বের করতে পারিনি, কে কে এর মান বের করা লাগছে, যাই বুঝতে পারছো ব্যাপারটা। তো এই দুইটা কোয়েশ্চেন সলভ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলো আমাকে। আছে কি? আচ্ছা, তাহলে এখন আমরা সি নাম্বার কোয়েশ্চেনটাতে চলে যাই। তাহলে আমরা এ আর বি আনসার করতে যাই, বেশ কয়েকটা জিনিস আমরা পাইছি। সেটা হচ্ছে কি তোমার, আমরা কি পাইছি একটু যদি সব লিখি আর কি। আমরা ডমিনেটিং পোল পাইছি হচ্ছে কত, -3.5 প্লাস জে কত জানি পাইছিলাম, স্যার 6.825 6.825 পাইছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ডমিনেটিং পোল অ্যাটেইন করার জন্য আমরা কে এর মান পাইছিলাম হচ্ছে তোমার কত 58.83 58.83 পাইছিলাম। তারপর হচ্ছে সেটেলিং টাইম পাইছিলাম হচ্ছে তোমার 1.143 সেকেন্ড। তারপর হচ্ছে স্টেডি স্টেট এরর পাইছিলাম হচ্ছে গিয়ে 0.118 0.1189 পাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে জিটার মান পাইছি, থিটার মান পাইছি, এগুলো আমরা আপাতত লিখলাম না আর কি, হ্যাঁ একটুকুই থাকবে। আচ্ছা, এখন আমরা সি নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। হ্যাঁ, সি নাম্বার কোয়েশ্চেনে বলছে কি, দেখি দেখা যাচ্ছে নাকি একটু বড় করে রাখতে সেটা। আচ্ছা, তাহলে এখন সি নাম্বার কোয়েশ্চেন আমাকে বলছে যে হচ্ছে কি ডিজাইনের ল্যাকলিট কম্পেনসেটর, তাহলে একটা ল্যাকলিট কম্পেনসেটর ডিজাইন করতে হবে। আর ল্যাকলিট কম্পেনসেটর দেখতে কেমন, তোমার হচ্ছে গিয়ে আমার এটা ছিল হচ্ছে আমার মেইন সিস্টেম আর কি। এখন যখন আমরা কম্পেনসেশন করব, এবং কম্পেনসেশন করার পিছনে কেন কম্পেনসেট করবো, এটা কি কম্পেনসেট করবো এটা একটু দেখি চলো। তো ল্যাকলিট কম্পেনসেটর আমার ডিজাইন করতে হবে যাতে করে তোমার সে কি করে সেটেলিং টাইমকে 2 টাইমস ডিক্রিজ করে ফেলে, ঠিক আছে। সেটেলিং টাইমকে কি করে ফেলে 2 টাইমস কমায় ফেলে, যে দেখুন সেটেলিং টাইমকে 2 টাইমস কমায় ফেলবে। তাহলে আমার নতুন টিএস প্রাইম হবে তোমার 1.143 ডিভাইডেড বাই কত 2, তাই তো। তো সেটা আসে তোমার কত 0.5715 আসে আর কি। আচ্ছা, and decrease the statistic error of unit ramp input by 10 times, তাহলে আমার এই এসএসসিটাকে আমরা কত কমাই ফেলতে হবে 10 টাইমস কমাই ফেলতে হবে। এসএসসি প্রাইম হবে 0.01189 হয়ে যেতে হবে। প্লেস দ্য লিড 0 at -2 বলছে। আচ্ছা, তো এখন ল্যাক লিড কম্পেনসেটর, হ্যাঁ, তো ল্যাক কম্পেনসেটর দেখতে কেমন ছিল, ল্যাক কম্পেনসেটর দেখতে ছিল হচ্ছে কি এরকম এস প্লাস জেড ডিভাইডেড বাই এস প্লাস পি, এটা ছিল ল্যাক কম্পেনসেটরের গ্রুপ আর কি। আর লিড কম্পেনসেটরও কি ছিল, সেম টু সেম ছিল, এস প্লাস জেড ডিভাইডেড বাই এস প্লাস পি ছিল, কিন্তু দুটোর কাজ ছিল ডিফারেন্ট। এটা ছিল লিড কম্পেনসেটর, আর এটা ছিল ল্যাক কম্পেনসেটর। সো লিড কম্পেনসেটরের কাজ ছিল হচ্ছে গিয়ে কি করা, ট্রানজিয়েন্টকে ইমপ্রুভ করা, ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করা। আর ল্যাগের কাজ ছিল হচ্ছে গিয়ে স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করা।
সো এখানে আমাকে দুইটা জিনিসই ইমপ্রুভ করতে বলছে দেখেই আমার ল্যাকলিট কম্পেনসেটর আসলে লাগতেছে। তোমাকে এখানে যদি আমি নাও বলে দিতাম ডিজাইন ল্যাকলিট কম্পেনসেটর, তাও তোমার বুঝে নিতে হতো আসলে আমার কি কম্পেনসেটর ডিজাইন করতে হবে। বুঝতে পারছি? কারণ এখানে তোমাকে দুইটাই ইমপ্রুভ করতে বলছে। যদি শুধু ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করতে বলে তখন তুমি হয় লিড কম্প্রেসর ইউজ করবা, তাহলে হচ্ছে গিয়ে ডেরিভেটিভ কম্প্রেসর ইউজ করবা। আর যদি তোমাকে শুধু এসএসসি বা স্টেডি স্টেট এরর ইমপ্রুভ করতে বলা হয় তখন তুমি আসলে ল্যাগ কম্প্রেসর ইউজ করতে পারো, অথবা হচ্ছে গিয়ে পিআই কম্প্রেসর ইউজ করতে পারো। আচ্ছা, আর এক্ষেত্রে একটা ট্রেডিশন আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা সবসময় প্রথমে ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করবো, তারপর হচ্ছে গিয়ে এরর ইমপ্রুভ করবো। কখনোই প্রথমে এরর ইমপ্রুভ করে পরে ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করতে যাবো না। কেন? কারণ প্রথমে যদি আমরা এরর ইমপ্রুভ করি তাহলে আমার একটা এররের ভ্যালু সেট হইল, তারপর যদি আমি ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করতে যাই তখন আমার এররে একটু হ্যাম্পার হয়ে যায়। এই জন্য আমরা সবসময় ট্রেডিশনালি ফলো করবো কি, প্রথমে ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করা, তারপর হচ্ছে কি তোমার এসএসই ইমপ্রুভ করা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে তাহলে কি ইমপ্রুভ করবো? ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করবো, মানে সেটেলিং টাইম ইমপ্রুভ করবো। সেটেলিং টাইম ইমপ্রুভ করার জন্য আমরা এই জায়গায় একটা ব্লক অ্যাড করলাম, যে ব্লকটা হচ্ছে তোমার কি আমার লিড কম্পেনসেটর। যেহেতু আমরা ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করবো, এস প্লাস জেড ডিভাইডেড বাই এস প্লাস পি। এবং আমাকে কোয়েশ্চেনে বলেই দিছে যে লিড কম্পেনসেটরের জিরোটাকে তুমি -3 ধরো। সো আমি চাইলে এই জায়গাটাতে কি করে দিতে পারি, এই জায়গাটাতে এস প্লাস জেড না দিয়ে এস প্লাস 3 দিয়ে দিতে পারি ডিরেক্টলি, কারণ যেহেতু কোয়েশ্চেন আমাকে এটা বলে দিছে। না বলে দেওয়া থাকলে এটা জেডই রাখতাম আর কি আমরা। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা একটু প্রোগ্রেস করি। সেটা হচ্ছে কি আমাদের এই লিড কম্পেনসেটরের কাজটা কি, টিএস কে 1.143 থেকে কত বানাই ফেলা, 0.5715 বানাই ফেলা। এখন আমরা জানি যে টিএস ইকুয়াল টু আমার কত, টিএস ইকুয়ালস টু হচ্ছে 4 ডিভাইডেড বাই জিটা ওমেগা এন, তাই তো? 4 ডিভাইড বাই জিটা ওমেগা এন। এখন একটু ভালো মতো বুঝো, আমার পার্সেন্টেজ ওভার শুট সেটা ছিল হচ্ছে তোমার কত, 20% ছিল না? এখন পার্সেন্টেজ ওভার শুট 20% আমার ফিক্স রাখতে হয়, তাহলে জিটার ভ্যালু 0.456 যে ছিল, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করলে কারে করতে হবে, আমার দেখো টিএস চেঞ্জ করতে হবে। এক নাম্বার কথা হচ্ছে টিএস চেঞ্জ করতে হবে, দুই নাম্বার কথা হচ্ছে পার্সেন্টেজ ওভার শুট চেঞ্জ করা যাবে না। তাহলে টিএস চেঞ্জ করা দুইটা ওয়ে, একটা হচ্ছে জিটা চেঞ্জ করা, আর হচ্ছে ওমেগা এন চেঞ্জ করা। এখন জিটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ জিটা চেঞ্জ করলে পার্সেন্টেজ ওভার শুট চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার চেঞ্জ করতে হবে কাকে, ওমেগা এন কেই চেঞ্জ করতে হবে। তাহলে ওমেগা এন এর মান আমরা এখানে বের করে ফেলতে পারবো 4 ডিভাইডেড বাই জিটা টাইমস টিএস, যেটা হচ্ছে গিয়ে 4 ডিভাইডেড বাই 0.456 টাইমস তোমার কত হবে, এই যে 0.5715 হবে। এতে কত আসবে, 4 ডিভাইডেড বাই 0.456 ইন্টু হচ্ছে গিয়ে 0.5715, এটা আসে হচ্ছে 15.35 আসে, 15.35 আসে। তাহলে আমার ওমেগান যদি চেঞ্জ হয়ে যায়, আমার ডমিনেটিং পোলও আর কি থাকবে না, সেম থাকবে না। ডমিনেটিং পোলও আমার পেয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন ডমিনেটিং পোল কি, ডমিনেটিং পোল হচ্ছে গিয়ে মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, তাই তো? তো এখানে যদি আমরা জিটা আর ওমেগার মান বসাই দিই তাহলে আমার পোলগুলো চলে আসবে অবশ্যই। তাহলে কত হবে, এটা ইন্টু 0.456, আচ্ছা 6.99, হুইচ ইজ মেনলি -7 আসছে আমার কাছে, প্লাস মাইনাস আরেকটা হচ্ছে তোমার কত আসবে, কত হবে, এই যে ওমেগা এন রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার 456 স্কোয়ার, সেটা আসে 13.66, যে 13.66। তাহলে আমার যদি টিএস এর মান আমার চেঞ্জ করে 0.5715 বানাইতে হয়, যেটা আমাকে আসলে রিকোয়ারমেন্টে বলে দিছে, তাহলে টিএস চেঞ্জ করতে হলে আমার জিটা অথবা ওমেগান চেঞ্জ করতে হবে। আমরা জিটা চেঞ্জ করতে পারতেছি না, কারণ পার্সেন্টেজ ওভার শুট চেঞ্জ হয়ে যাবে। তাহলে অবশ্যই ওমেগান চেঞ্জ করতে হবে। যখনই ওমেগান চেঞ্জ করতেছি, ডমিনেটিং পোল আমার চেঞ্জ হয়ে যাচ্ছে কত থেকে, -3.5 থেকে চেঞ্জ হয়ে আমার কোথায় চলে আসছে, এই যে এখানে চলে আসছে। বুঝতে পারছি ব্যাপারটা? এখন ডমিনেটিং পোল চেঞ্জ হয়ে গেলে সমস্যা কোন জায়গায় সেটা আমরা বুঝতে পারবো রুট প্রকাশ থেকে। রুট প্রকাশে ছিল কি, এখানে ছিল 0, এখানে ছিল -7, আর রুট প্রকাশের ফরম্যাটটা ছিল অনেকটা এরকম, এদিক বরাবর আসে আর এদিক বরাবর আসে, মাঝখানে একটা কোনো পয়েন্ট থেকে
ব্রেক এ ওয়ে হয়ে সে উপর দিকে চলে যায়, নিচের দিকে চলে যায়, তাই তো? রুট টু কথা ছিল তোমার এখানে কোনোটা জায়গায় ছিল -3.5 প্লাস যে 6.825। এখন দেখা যাচ্ছে -3.5টা চলে গেছে -7 এ, তার মানে রুট লোকাসটা ডমিনেটিং পোলটা চলে গেছে আমার এই জায়গাটাতে চলে গেছে। ডমিনেটিং পোল যদি এই জায়গায় চলে আসে, আমার রুট লোকাসটা এদিক দিয়ে যাওয়া লাগবে, নাহলে তো আমি কখনো কি করতে পারবো না। রুট লোকাসের আমার তো পোল সবসময় রুট লোকাসের উপরে থাকতে হবে। আমি দেখতেছি টিএস এর নতুন যে মানটা তার জন্য ডমিনেটিং পোল রুট লোকাসের বাইরে চলে গেছে। এখন রুট লোকাসটাকে তাহলে আমার ওইখানে টেনে নিয়ে যাওয়া লাগবে। এই টেনে নিয়ে যাওয়ার জন্যই আমরা একটা কম্পেনসেটর ইউজ করি, সেটার নাম হচ্ছে লিড কম্পেনসেটর, যেটাতে কি থাকে উপরে থাকে এস প্লাস জেড, নিচে থাকে এস প্লাস পি, এবং ওই জেড মান বলে দিচ্ছে আমাকে কত -3, এটা বলে দিছে কোয়েশ্চেনেই বলে দিছে। হ্যাঁ, আমার এখন জাস্ট এই পোলটাকে এমনভাবে প্লেস করতে হবে, মানে এই পিটা এমন একটা জায়গায় হইতে হবে এখানে যাতে করে রুট লোকাসটা ওই ডমিনেটিং পোল দিয়ে যায়। তাহলে আমরা -3 পোলটাকে এখানে লিখে দিই, এটা হচ্ছে তোমার -3 পোল, ওকে। আর এই যে যে সরি -3 জিরো, এটা এই জন্য বলে দিলাম। আচ্ছা, আর যে জিরোটা আছে সেটা কত তোমার, সরি জিরোটা তো লিখলাম -3, যে পোলটা আছে সেটাকে আমি ধরলাম আপাতত কোন জায়গায়, সেটাকে ধরলাম আমি আপাতত এই জায়গায় আছে হচ্ছে কি আমার পি পোলটা, মানে -p পোলটা। আচ্ছা, তো এখন আমাদের বেসিক কি বলে, বেসিক বলে হচ্ছে গিয়ে তোমার ওই যে তোমার সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম জিরোজ মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম পোলস, এরা তোমার কি হইতে হবে, এরা 180 হইতে হবে, বুঝতে পারছি? এটা আসলে 180 হইতে হবে এর কোনো কথা নাই, আমরা তাও ধরি 180 হইতে হবে, এটার মডুলাস কত হইতে হবে, 180 হইতে হবে। আচ্ছা, তো এখন এটার মডুলাস 180 হইতে হবে, আমরা হচ্ছে এটা মেইন কনসেপ্ট আর কি। সো আমার এখানে পোল আছে 3টা, জিরো আছে 1টা, তাই তো? সো আমরা 3টা পোল থেকে অ্যাঙ্গেলগুলো বের করে ফেলি, কত আসবে সেগুলো, ট্যান ইনভার্স প্রথমে জিরো থেকে বের করি, জিরো থেকে অ্যাঙ্গেল বের করি, তাহলে জিরো থেকে অ্যাঙ্গেল হবে এই পুরা অ্যাঙ্গেলটা হবে জিরো থেকে অ্যাঙ্গেল, ঠিক আছে? আচ্ছা, আমার তো অ্যাঙ্গেল হিসাব করতে হবে এর সাথে, নতুন পোলের সাথে অ্যাঙ্গেল হিসাব করতে হবে। স্যার পুরাটা থেকে জিরো অ্যাঙ্গেল কেন? হ্যাঁ হ্যাঁ, স্যার জিরো এর অ্যাঙ্গেল বের করতেছি না আমরা এখন? না না, পোলসের অ্যাঙ্গেল, পোলসের অ্যাঙ্গেল, ও আচ্ছা আচ্ছা স্যার। পোলসের অ্যাঙ্গেল, হ্যাঁ। তো পোলসের অ্যাঙ্গেল আমরা প্রথমে জিরো থেকে করতেছি আর কি, শূন্য থেকে। তো সেটা হবে তোমার কত, ট্যান ইনভার্স আমার 13.66, যেটা হচ্ছে আমার ওই যে নতুন ডমিনেটিং পোলের যে হাইট সেটা হচ্ছে আমার 13.66, এবং তার যে হচ্ছে কি তোমার ভূমি সেটা হচ্ছে 7 আর কি। সো এটা করতে হবে, তারপর পাই মাইনাস দেওয়া লাগবে। কেন পাই মাইনাস দেওয়া লাগবে, কারণ এটা তোমার কি, এই যে আমরা যদি ট্যান ইনভার্স 13.66/7 দিই, তখন আমি এদিকের অ্যাঙ্গেলটা পাবো, এই যে এই অ্যাঙ্গেলটা পাবো। আর যদি পাই মাইনাস করি তাহলে অ্যাঙ্গেলটা পাবো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে গিয়ে এই পোল থেকে, যে জিরো, যেটা শূন্য পোল থেকে আমার অ্যাঙ্গেল, তারপর প্লাস দিয়ে আমরা 7 পোল থেকে বের করি। তাহলে 7 পোল থেকে আমার কত হবে, 7 পোল থেকে এক্স্যাক্টলি উপরের দিকে, কারণ এই যে -7 না, তাহলে তখন ডিরেক্টলি আমরা 90 লিখে দিতে পারি, চাইলে থেকে আমরা π/2 দিয়ে দিতে পারি। প্লাস দিয়ে এই যে পি থেকে আমার অ্যাঙ্গেল নেওয়া লাগবে, তাই তো? এই অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে। তো পি এর অ্যাঙ্গেলটা আমরা আপাতত বাদ দিই, আমরা হচ্ছে গিয়ে জিরোর অ্যাঙ্গেলটা নিই, হ্যাঁ, জিরোর অ্যাঙ্গেলটা নিই। আচ্ছা, তাহলে জিরোর সাথে অ্যাঙ্গেল কত হবে, জিরো তো আছে তোমার কোথায়, -3 আছে। তাহলে আমার ভূমি তো হচ্ছে তোমার কত হবে, এটা হবে ট্যান ইনভার্স, ভূমি হবে হচ্ছে গিয়ে তোমার 4, আর লম্ব হবে 13.66। লম্ব সবসময় 13.66, ভূমি কেন 4, কারণ এই 3 থেকে -7 পর্যন্ত 4 ডিস্টেন্সের জন্য। সো এটা মাইনাস, আর আমার এখানে কি আছে, প্লাস হচ্ছে গিয়ে এক্স। হ্যাঁ, এক্সটা কার জন্য, এক্সটা হচ্ছে তোমার ওই যে নতুন যে পোলটা, মানে -p, ওই নতুন পোলের জন্য অ্যাঙ্গেলটা আমরা এখানে ধরতেছি কত তোমার, এক্স ডিগ্রি ধরতেছি আর কি। তো এটাই করতে আমার হইতে হবে 180 হওয়া লাগবে আর কি। সো আমরা যদি ক্যালকুলেশন করি এক্স এর মান কত আসবে একটু দেখি, চলো আমরা 180 থেকে আমরা কি কি বিয়োগ করব, tan ইনভার্স 13.66 ডিভাইডেড বাই 4 বিয়োগ করব, তো প্লাস দিয়ে হচ্ছে কি আমরা এগুলো সবগুলো লিখে দিব, ঠিক আছে? পাই মাইনাস tan ইনভার্স 13.66 ডিভাইড বাই 7, তারপর হচ্ছে -π/2, এটা হচ্ছে আমার এক্স এর মান।
মাইনাস না, প্লাস হবে। আর এগুলো পোলসের আর কি, এগুলো পোলসের অ্যাঙ্গেল ছিল। আমরা ক্যালকুলেশন করি 180, আর পাইকে হচ্ছে ক্যালকুলেটর বসানোর সময় 180 বসাবো আর কি, পাই বসাবো না, যেহেতু ডিগ্রি মোডে করতেছি। আচ্ছা, 180 মাইনাস 10 ইনভার্স, তাহলে আমার ক্যালকুলেটর আসে হচ্ছে 360 ডিগ্রির মতো আসে আর কি। এক্স এর মান আসে কত? 360 ডিগ্রি আসে। সো এটাকে আমরা আসলে 360 ডিগ্রি না লিখে, সরি 360 ডিগ্রি বলবো, 313 ডিগ্রি আসে আর কি। তো আমরা এটাকে 360 থেকে বিয়োগ করে ছোট অ্যাঙ্গেলটা লিখবো আর কি। সেটা আসে তোমার কত? 46.45 ডিগ্রির মতো আসে, 46.5 ডিগ্রির মতো আসে। তাহলে আমার এই পোলটা এমন জায়গায় বসাইতে হবে যাতে করে তোমার অ্যাঙ্গেলটা কত আসে? 46.5 ডিগ্রির মতো আসে আর কি। সেটা কিভাবে স্যার বসালাম? নতুন নতুন পোলটা থেকে অ্যাঙ্গেলটা যেন কিভাবে বের করলেন? π/2 প্লাস এক্স এইটুক। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি তাহলে জিনিসটাকে আর একটু ইয়া করে দেখি। আমার এখানে একটা পোল ছিল 0, এখানে একটা পোল ছিল -7, আর নতুন ডমিনেটিং পোলটা হচ্ছে এক্স্যাক্টলি এটার উপরে এই জায়গায়। সেটা তোমার কত? -7 প্লাস তোমার 13.66 জে, এটা হচ্ছে নতুন ডমিনেটিং পোল। এখন আমার কম্পেনসেটরের একটা 0 বলছে -3-তে রাখার জন্য, আর আরেকটা পোল কই রাখতে বলছে? যে কোনো এক জায়গায় রাখতে বলছে আর কি। সো ওটা আমাদের ডিজাইন করতে হবে। আমরা ধরলাম যে নতুন পোলটা আমরা এই জায়গায় রাখলাম -p। ওকে, সো এখন আমার তো এই মানে এই পোলটা কোথায় হবে সেটা বের করতে হবে। সেটা বের করার জন্য আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? যে সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম জিরোজ মাইনাস সামেশন অফ অ্যাঙ্গেল ফ্রম পোলস ইজ ইকুয়াল টু 180 ধরুন। ঠিক আছে, তো এখন 0 থেকে অ্যাঙ্গেল কত হবে? আমরা এখানে একটা লাইন ড্র করি। তাহলে এটাই তো আমার 0 থেকে অ্যাঙ্গেল, তাই তো নাকি? সো আমার এটা তাহলে কত হবে? এটা হবে পাই মাইনাস 10 ইনভার্স 13.66 ডিভাইডেড বাই 4 হবে। কেন? হাইট হচ্ছে 13.66, আর বেস তোমার কত? এটুক বেস হচ্ছে কি তোমার 4। 7 থেকে যদি 3 চলে যায় তাহলে 4 হয় আর কি। আশা করি বুঝতে পারতেছো কি বলছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার জিরোস থেকে অ্যাঙ্গেল। কেন পাই মাইনাস করলাম? কারণ tan ইনভার্স 13.66/4 হচ্ছে আমাকে দিবে এই অ্যাঙ্গেলটা। কিন্তু আমার লাগবে তো এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের পজিটিভের সাথে অ্যাঙ্গেল লাগবে। এই জন্য আমরা পাই থেকে বিয়োগ করে দিলাম আর কি। ঠিক আছে, এরপর মাইনাস দিয়ে পোলসের অ্যাঙ্গেলগুলো নিব। তো প্রথম পোলস আমরা 0 থেকে ক্যালকুলেট করি। ঠিক আছে, তাহলে আমার অ্যাঙ্গেল লাগবে আবার এটা। আমরা আবার লিখবো হচ্ছে কত? পাই মাইনাস tan ইনভার্স, এক্ষেত্রে ভূমি হচ্ছে তোমার 7, আর উচ্চতা হচ্ছে 13.66। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার -7-এর সাথে অ্যাঙ্গেল কত? এটা তো 90 ডিগ্রি দেখাই যাচ্ছে, সেটা আমরা ডিরেক্টলি লিখে দিই π/2। আর পোলের সাথে এই যে -p এর সাথে যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা আপাতত ধরি এক্স। তো এখানে প্লাস দিয়ে আমরা কত দিলাম? এক্স দিলাম। এই পুরোটা হইতে হবে 180-এর সমান হতে হবে, তাই তো? স্যার So বুঝছি স্যার। এখন যদি আমরা একটা ক্যালকুলেট করি, এখানে কত পাবো? যে এই পাই চলে যাবে, হ্যাঁ। তো আমরা পাবো হচ্ছে -tan ইনভার্স 13.66 divided by 4 plus tan inverse 13.66 divided by 7 minus π/2 minus x equal to 180 পাবো। সো আমি যদি x কে যদি এপাশে নিয়ে যাই, 180 কে পেছনে নিয়ে আসি, তাহলে কি হবে তোমার? তাহলে হবে হচ্ছে তোমার, আচ্ছা আমি লিখি।
ইকুয়ালস টু এক্স হবে, তাই তো? আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে আমার কত আসে? লাস্ট বার মানে একটু মিস্টেক করছিলাম আমি, 13.66 ডিভাইড বাই 4 হচ্ছে প্লাস tan ইনভার্স 13.66 ডিভাইড বাই 7 মাইনাস হচ্ছে গিয়ে 90 মাইনাস 180। সো এটা আসে এক্স এর মান আসে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 280 কত 811 ডিগ্রি। হ্যাঁ, তো এখন এটা মাইনাস 280.81 আসতেছে। এটার মানে হচ্ছে গিয়ে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে তোমার কত, এটা যদি আমরা মাইনাস আসতেছে কেন, হ্যাঁ, তাহলে 180 সাথে ডিফারেন্স বের করলে কত আসবে তোমার? আচ্ছা, আমরা যদি শুধু এইটুক নিই 180টা না নিয়ে, তখন আমার আসে হচ্ছে গিয়ে তোমার এটার মান আসে হচ্ছে গিয়ে মাইনাস 100.811 ডিগ্রির মতো আসে আর কি। ঠিক আছে, যদি আমরা শুধু এইটুকের পোর্শনটা নিই আর কি, তাহলে এক্স এর মান কত হইলে আমার হচ্ছে গিয়ে তোমার এক্স এর মান কত হইলে আমার জিনিসটা 180 এর মতো হবে। সো এক্স এর মান 80 এর মতো হইলে আর কি। হ্যাঁ, 180 সাথে ডিফারেন্স বের করবি। ইয়েস, তাহলে 180 প্লাস আনসার দিলে 70 সামথিং। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে এটা সবচেয়ে ভালো হয় কি তোমরা এটা মডুলাস নিয়ে চিন্তা করো আর কি, এটাকে মডুলাস ধরে চিন্তা করা। এটাকে মডুলাস ধরে চিন্তা করো সবসময়, তাহলে হচ্ছে কি এটার কষ্টটা কমবে আর কি। তাহলে মডুলাস ধরে চিন্তা করলে তোমার তোমার মডুলাস ধরে না ব্যাপারটা আমি হচ্ছে গিয়ে সোজা বাংলা কথা হচ্ছে কি তোমার আমার এই যে এই পোর্শনটা যেটা আছে এক্স ছাড়া যে বাকি যে পোর্শনটা আছে, এই পোর্শনটার যে মান আসবে সেটা আসছে তোমার কত 100 মাইনাস 100 দশমিক, এটা আসছে তোমার কত মাইনাস 100.811 আসছে। ঠিক আছে, তো এখন আমার এক্স এর মানটা এমন হইতে হবে যাতে করে তোমার এই অ্যাঙ্গেল এবং 180 মধ্যে ডিফারেন্সটা আমার কত হয়, মানে এক্স হবে কি 180 এবং এর মধ্যে ডিফারেন্স। তো ডিফারেন্স বলতে তোমার কি মানে আমরা এটাকে হচ্ছে কি মানে যত সহজে 180 বানানো যায় যত কম অ্যাঙ্গেল দিয়ে। তো 180 থেকে যদি আমরা ডিরেক্টলি 100.811 বিয়োগ করে দিই তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমার মেইনলি আনসার লিখবো আর কি আমরা। সো আমরা এক্স কে লিখবো কত 79.189। তো এই ক্ষেত্রে আমরা এই মাইনাস সাইনটাকে বাদ দিছি কোন কনটেক্সটে, হচ্ছে মডুলাস চিন্তা করে বাদ দিছি। ব্যাপারটা বুঝতে পারছি আশা করি নাকি আরেকবার বলবো? আমার হচ্ছে গিয়ে যে আননোন পোলের জন্য অ্যাঙ্গেল বের করতে হবে সেটা বাদ দিয়ে বাকি পোল জিরোর জন্য আমি অ্যাঙ্গেল সব বের করে ফেলবো। এই যে ওই অ্যাঙ্গেলগুলো আমরা বের করছি কোনগুলো তোমার হচ্ছে গিয়ে এই যে এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে ওইগুলো, তাই তো? এই তিনটে অ্যাঙ্গেল হচ্ছে আমার নোন অ্যাঙ্গেল, এই যে মানে -7 -3 আর জিরোর জন্য অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে এই তিনটা। এখন ওই তিনটে অ্যাঙ্গেল বের করে তার মডুলাসটা নিবা, নেওয়ার পরে 180 সাথে ডিফারেন্স দেখবা, তাইলেই হবে। সো আমরা এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু বের করছি মাইনাস কত 180.811, তার মডুলাস নিচ্ছি সেটা আসছে তোমার কত 180 বলে এখানে 100.811, তারপর ডিফারেন্স নিলে আমার আসবে কত 79.189। তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হইতে হবে তোমার কত 79.189। এখন এই পি থেকে যে বর্তমান অ্যাঙ্গেলটা সেটা আমার কত আসতেছে tan ইনভার্স হাইট তো কত 13.66 আর ভূমি কত p-7। কেন p-7? কারণ হচ্ছে গিয়ে এটুক পর্যন্ত হচ্ছে আমার ডিস্টেন্স পি, এটা পুরোটা হচ্ছে পি ডিস্টেন্স, আর এটুক পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার 7, তাই তো? সো এখানে ভূমিটা কত তোমার p-7, এটা কষ্ট হতে হবে আমার 79.189 হতে হবে। তো আমরা যদি এখান থেকে হিসাব করি 13.66 ডিভাইডেড বাই p-7 ইজ ইকুয়ালস টু 10 79.189। এটা যদি টোটাল সলভ করে পি এর একটা মান চলে আসে সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 13.66 ডিভাইডেড বাই x-7 ইজ ইকুয়াল টু 10 আনসার। ঠিক আছে, আমার সেলফ ইকুয়াল করলে এক্স মান চলে আসে হচ্ছে যে তোমার
9.61 আসে, ঠিক আছে? তাহলে আমার নতুন পোলের লোকেশন কোথায় হবে? 9.61 হবে। আমরা ওই কম্পেনসেটর যেটা ডিজাইন করছিলাম, ওই কম্পেনসেটরের পি এর জায়গায় কত বসাবো আমরা বলতো? পি এর জায়গায় বসাবো 9.61, এখানে বসাবো আমরা 9.61। তাইলে আমাদের কি হয়ে যাবে? 9.61 বসাইলে আমার কি জানি বলে, 9.61 বসাইলে আমার কি হয়ে যাবে? যে টিএস এর মানটা 0.5715 হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমার লিড কম্প্রেসর ডিজাইন হয়ে গেল। এখন আমার দেখতে হবে এই কারেন্ট সিচুয়েশনে আমার বর্তমান সিস্টেমটা হয়ে গেছে কম্পেনসেট করার পরে আমার কে ইন্টু এস প্লাস 3 ডিভাইডেড বাই এস প্লাস তোমার কত জন ছিল? 9.61, আর আগে থেকে ছিল এস ইন্টু এস প্লাস 7। এটা হচ্ছে আমার সেটেলিং টাইম কম্পেনসেট করার পরের সিস্টেম। তো বর্তমান অবস্থায় যদি তার ইরর বের করতে চাই আমরা, স্টেডি স্টেট ইরর, তো সেটা কত হবে? আবার লিমিট এস টেন্স টু 0 এস মাল্টিপ্লাইড বাই 1 বাই এস স্কোয়ার। কেন? কারণ এটা আবার ওই যে র্যাম্প ইনপুট 1 প্লাস কে ইন্টু এস প্লাস 3 ডিভাইডেড বাই এস প্লাস 9.1 ইন্টু তোমার কত? এস প্লাস 7 ইন্টু এস। আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা এরকম কিছু একটা পাবো আর কি। দেখো আমি লিখে দিচ্ছি ডিরেক্টলি, তোমরা আসলে বুঝতে পারবো। 9.61 ছিল, 9.61 ছিল এটা। 9.61 টাইমস 7 ডিভাইড বাই 3k, এটা হবে আমার স্টেডি স্টেট ইরর। এখন স্টেডি স্টেট ইররের মান যদি আমরা বের করতে চাই তাহলে আমার কাকে জানা লাগবে? কে জানা লাগবে। কিন্তু কে এর মান আমরা আগেরটা ইউজ করতে পারবো না। কেন পারবো না? কে এর মান আমার যে 58.83 ছিল না, আমরা এটা ইউজ করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা ডোমিনেটিং পোল চেঞ্জ হয়ে গেছে, এই জন্য পারবো না। চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমার থেকে নতুন করে আবার কি বের করতে হবে? কে এর মান বের করতে হবে। তো নতুন করে কে এর মান কিভাবে বের করবো? তা এত বেশি কঠিন না। কেন? আর ওই কারণ লেন্থ আর প্রোডাক্ট লেন্থ, ধরে। ইয়েস এক্স্যাক্টলি। তো আমার একটা 0 আছে -3-তে, পোল আছে 0-তে, -7-এ, আর একটা পোল আছে হচ্ছে -9.61-এ, তাই তো? আর ডমিনেটিং পোলটা আমার এই জায়গায় আছে, সেটা কত তোমার? -7 প্লাস তোমার জে 13.66, তাই তো? তো এখন আমরা কি করব? ওই যে কে ইন্টু এল জেড, প্রোডাক্ট অফ এল জেড ডিভাইডেড বাই প্রোডাক্ট অফ এলপি ইজ ইকুয়াল টু 1 ধরে আমার কে এর মান আসবে আর কি, নতুন কে আসবে এটা। তো এখন একটা যেহেতু 0 আছে, আমার ওইটার লেন্থ লাগবে, এটা দিলাম আমরা L1 দিলাম, তাহলে কে ইন্টু L1। আর তিনটা পোল থেকে তিনটা লেন্থকে আমরা L2, L3 আর L4 দিয়ে রাখলাম। আমরা এই L2, L3, L4 বের করে ফেলে ইকুয়াল টু 1 ধরলে আমার নতুন কে এর মান চলে আসবে, আর নতুন কে এর মান চলে আসলে আমার স্টেডি স্টেট ইররের মান আমরা বের করে ফেলতে পারবো আর কি, তাই তো? তাহলে আমরা এখন লেন্থ 1 বের করি। লেন্থ 1 আসবে তোমার √13.66 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কারণ ভূমি হচ্ছে 4। L2 আসবে হচ্ছে √13.66 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। L3 আসবে হচ্ছে 13.66, কারণ ডিরেক্টলি সোজা উপরে। L4 আসবে হচ্ছে তোমার √13.66 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 9.61 মাইনাস 7 হোল স্কোয়ার আর কি, কারণ ডিস্টেন্স তোমার কত? এটা 9.61 মাইনাস 7 আর কি। সেগুলো এরকম করলে আমরা L1, L2, L3 সবার মান পাই যাব। তো আমরা একটু বের করি। তাহলে কে টাইমস L1 এর মান আসা হচ্ছে গিয়ে 13.66 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 14.233 আসে, 23 লিখলাম আমরা। তারপর হচ্ছে গিয়ে 7 স্কোয়ার দিলে এটা আসে 15.35, আর L2 আসে হচ্ছে তোমার 13, L3 আসে 13.66, আর L4 আসে হচ্ছে গিয়ে √, এটা হচ্ছে কি 9.61 মাইনাস 7 হোল স্কয়ার, তাই তো? এটা আসলে 13.91 ইকুয়ালস টু 1 ধরবো, তাহলে কে এর মান চলে আসবে হচ্ছে কি তোমার
15.35 into 13.66 into 13.91 divided by হচ্ছে গিয়ে তোমার 14.23। সো কে মানে হচ্ছে 204.97। সো এই কে মানে যদি আমরা কোথায় ইনসার্ট করি, এসএসসি তে ইনসার্ট করি, তাহলে আমার আসবে হচ্ছে গিয়ে 9.61 into 7 divided by 3 into অ্যান্সার দিলে 0.1094। এটা হচ্ছে আমার কারেন্ট এসএসসি। ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করার পর আমার দেখো স্টিল রেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। স্টিল রেট ছিল কত? স্টিল রেট ছিল মনে হয় আমাদের 0.1189 ছিল, এটা 1094 হয়ে গেছে আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার থেকে এই ইরোডটাকে বানাইতে হবে কত তোমার 0.01189 বানানোর কথা ছিল। এটা ছিল আমাদের টার্গেট। তো এই টার্গেটটা ফিল আপ করার জন্য আমরা কি করব, আমরা এখানে আরেকটা কম্প্রেসর অ্যাড করব, এই জায়গার মধ্যে আরেকটা কম্প্রেসর অ্যাড করব। সেই কম্প্রেসরটা কি কম্পেনসেটর? ল্যাগ কম্পেনসেটর। ওটার নাম কি? এস প্লাস জেড ডিভাইড বাই আবার এস প্লাস পি। ঠিক আছে, তাহলে এই অবস্থায় নতুন অবস্থায় যদি আমরা স্কিল বের করি আবার আগের মতো সিস্টেম অনুসারে, তখন পাবো হচ্ছে কি তোমার কত? তখন পাবো হচ্ছে 3kz, না সরি 3kz হবে নিচে। হ্যাঁ, আমি ডিরেক্টলি করতেছি আর কি শর্টকাটে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করলে পাবা। এটা 3kz উপর পাবো হচ্ছে গিয়ে 9.61 টাইমস 7 টাইমস পি পাবো। তো এখন আমার এখানে কে এর মান কিন্তু আমরা পাই গেছি অলরেডি। এটা কত আসছে? 204 দশমিক সামথিং আসছে, 204.97 আসছে। আমার 9.61 টাইমস 7 ডিভাইডেড বাই 3 ইন্টু 204.97 ইন্টু পি বাই জেড, এটা ইকুয়াল টু হতে হবে আমার 0.11 না 0.011। ঠিক আছে, 0.01189 হতে হবে, তাই তো? তো এখন আমরা যদি এগুলোকে পক্ষান্ত করে দিই তাহলে পি বাই জেড এর একটা মান পাবো। এটা কত হবে ক্যালকুলেশন করি? 0.01189 ইন্টু 3 ইন্টু 204.97 আর ডিভাইডেড বাই হচ্ছে 9.61 ইন্টু 7, এটা আসে হচ্ছে 0.10 মতো, 0.11 আসে আর কি। আমি যদি পি কে ধরে নিই হচ্ছে 0.01 ধরে নিই, তাহলে জেড চলে আসবে আমার কত? 0.01 ডিভাইড বাই আনসার হচ্ছে 0.92 চলে আসবে, 0.092 চলে আসবে। ঠিক আছে, 092। স্যার পি এখানে 0.01 ধরে নিলাম কেন? হ্যাঁ, এই যে এটা একটা ধরে নেওয়া লাগবে, নাহলে তুমি বের করতে পারবে না, বুঝছো? তখন স্যার সবসময় এটা 0.01 ধরে নিব? না, ওটা তোমার ইচ্ছা, তবে জিরোর কাছাকাছি ধরবা সবসময়, বুঝছো? এটা ওকে তুমি স্যার। চাইলে 0.0001 ধরতে পারতা, 0.2 ধরতে পারতা, মানে জিরোর কাছাকাছি এনি নাম্বার। তুমি চাইলে জেড এর মানও ধরে নিতে পারতা। সোজা ভালো কথা, আমার পি বাই জেড এর রেশিও যদি 0.11 হয়, তাহলে আমার ইরোর কত হবে? এত হবে। দ্যাটস ইট, এটা হচ্ছে মেইন কথা। এখন তুমি পি আর জেড কিভাবে চুজ করতেছো সেটা তোমার উপর। বুঝতে পারছো? বুঝতে পারবে। বুঝছি স্যার। আচ্ছা, তাহলে আমরা তাহলে পি এর মানও পাই গেলাম, জেড এর মানও পাই গেলাম। আর পি এর মান জেড এর মান পাই গেছে মানে আমরা আসলে এই ল্যাগ কম্পারেটরটা ডিজাইন করে ফেলবো। ঠিক আছে, আমরা জাস্ট এখানে বসাই দিতে। জেড হচ্ছে 0.092 আর এটা হচ্ছে 0. বুঝতে পারছো আশা করি, নাকি? তাহলে এইভাবে হচ্ছে কি আমরা ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করার জন্য লিড কম্পারেটর ডিজাইন করি। আর হচ্ছে কি তোমার স্টেডি স্টেট ইমপ্রুভ করার জন্য আমরা ল্যাগ কম্পারেটর ইউজ করি। বুঝতে পারছি ব্যাপারটা? এখন তোমাকে যদি বলতো যে হচ্ছে কি তুমি ল্যাগ লিড কম্পারেটর ইউজ করিও না, তুমি পিআইডি কম্পারেটর ইউজ করবে, তাহলে তখন তুমি ওই যে ডি কে ইউজ করে, মানে এস প্লাস জেড, এটা ছিল যে ডি, আর আই ছিল তোমার কি? আই ছিল হচ্ছে গিয়ে এস প্লাস পি, না না এরকম ছিল, এস প্লাস জেড ডিভাইডেড বাই এস ছিল, এটা ছিল আই। তো আমরা আই ইউজ করলে ইসিডি স্টিলের কত হয়ে যেত? সবসময় 0 হয়ে যেত, এটাতে কোনো ডাউট নেই, এটা কম দেওয়া লাগে, ডিরেক্টলি 0 হয়ে যাবে। আর এস প্লাস জেড এর জেডটাকে আমরা চেঞ্জ করে ডিজাইন করে আমরা ওই যে ট্রানজিয়েন্ট রেসপন্স ইমপ্রুভ করতে পারি আর কি।
তো পিআইডি অনেকটা সহজ, ল্যাকলিড থেকে পিআইডি অনেকটা সহজ আছে। সেই সেম প্রবলেম আমরা কি দিয়ে সলভ করতে পারি, পিআইডি দিয়েও সলভ করতে পারি। তখন তোমার স্প্লিসিটি এরর কত আসবে না, স্প্লিসিটি এরর এটা আসবে না, এটা ডিরেক্টলি জিরো হয়ে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, আমি আরেকবার রিপিট করে দিই। কেউ যদি আমার সাথে ফলো করে করে ম্যাথগুলো নোট করে থাকো, একটু শেয়ার করি আমার সাথে, তাহলে আমি হচ্ছে যে ভুল ত্রুটি ধরা দিতে পারবো আর কি। স্যার আমার কাছে লাস্ট 2-3টার মতো করা আছে স্যার। তাহলে আমার সাথে শেয়ার করিও, তাহলে আমি যদি কোনো কিছু মনে হয় যে ভুল করছো তাহলে আমি বলবো না। আর ওই কারেক্টেড ভার্সনটা সবার সাথে শেয়ার করে দিও, তাইলে মোটামুটি সবার হেল্প হবে। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে তোমার পিআইডি কম্পেনসেটর আর ল্যাকলিড কম্পেনসেটর। এখানে পিআইডি আর ল্যাকলিড আসলে আসলে নতুন কিছু না। তুমি যদি পিডি বুঝো, পিআই বুঝো, ল্যাক বুঝো, লিড বুঝো, চারটা যদি ইন্ডিভিজুয়ালি বুঝো, তাহলে এদের কম্বিনেশনটাও ইজিলি পারবে। সহজ ভাষায় মনে রাখবা কি, ট্রানজিয়েন্ট ইমপ্রুভ করতে হলে আমি হয় পিডি ইউজ করব, নাহলে লিড ইউজ করব। আর যদি আমার ট্রানজিয়েন্ট ইমপ্রুভ না করে যদি আমার ইরোর ইমপ্রুভ করা লাগে, তখন আমি ল্যাক অথবা পিআই। ঠিক আছে, পিআই দিলে ইমপ্রুভ হবে না, পিআই দিলে ডিরেক্টলি ইরোর জিরো হয়ে যাবে না। আর হচ্ছে ল্যাগ দিলে ইরোর একটা সার্টেন ভ্যালু আমরা পাবো আর কি। আশা করি আমি কম্পেনসেটর শেষ করতে পারি এখানেই। আর কম্পেনসেটরের লাস্ট একটা টপিক আমাদের একটু পড়া লাগবে, সেটা হচ্ছে তোমার কম্পেনসেটরের সার্কিট ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, এটা আমরা একটু পড়ি। 5 মিনিট একটু ব্রেক, তারপর আমরা আবার শুরু করি। হ্যাঁ,